এক্সিকিউশন পড়তে গেলে আমাদের একটু ৩৮ নাম্বার সেকশনটা সবসময় পড়তে হয়। ৩৮ নাম্বার সেকশন হলো ডিগ্রিটা জারি করতে পারে কে? এই সেকশন দিয়েই আমাদেরকে শুরু করতে হয়। কারণ ডিগ্রি এক্সিকিউশনের মোড অফ ডিগ্রি এক্সিকিউশনটা কি, কিভাবে হচ্ছে এগুলোর আলোচনার আগে আমাদেরকে আলোচনার প্রধান বিষয় হচ্ছে যে আদালতটা ডিগ্রি দিতে পারে, কোন আদালতটা ডিগ্রি এক্সিকিউশন করতে পারে সেইটা আমাদের বলেছে ৩৮ নাম্বার সেকশনে মোট ২ টা সেকশনের কথা আমরা কিন্তু পাই। একটা হচ্ছে যেই আদালতটা ডিগ্রিটা দিয়েছে সেই আদালতের মাধ্যমে ডিগ্রি এক্সিকিউশন করা যায়। আর যেই আদালতে ডিগ্রি এক্সিকিউশনের জন্য পাঠানো হয়েছে সেই আদালতটা কিন্তু ডিগ্রি এক্সিকিউশন করতে পারে। তো ২ টা কোড কিন্তু আমাদেরকে ডিগ্রি এক্সিকিউশন করছে। নাম্বার ১ যে আদালত দিয়েছে সেই আদালত অথবা যেই আদালতে ডিগ্রি এক্সিকিউশনের জন্য পাঠানো হয়েছে। এই ২ টা কোড কিন্তু আমাদেরকে ডিগ্রি এক্সিকিউশন করে থাকে। তো এই যে ডিগ্রি এক্সিকিউশনের আমরা যদি ৩৮ নাম্বার সেকশন অনুযায়ী যেহেতু আমরা ২ টা পাইলাম, সেই ডিগ্রি এক্সিকিউশনটাকে আপনি মুডটা কি অর্থাৎ মুড অফ পেমেন্ট অফ মানি অর্থাৎ ডিগ্রিটা এক্সিকিউশন করার জন্য ২ টা আদালতের কথা আমরা জানলাম। কিন্তু সেই টাকাটা যদি অর্থের মোকদ্দমা হয়, সেই টাকাটাও আদায়ের পদ্ধতিটা কি? সেটা ২১ নাম্বার আদেশের ১ নাম্বার বিধিতে আছে। এখান থেকে প্রশ্ন করতে পারে যে ডিগ্রি এক্সিকিউশনের মুডটা কতভাবে ভাগ করা যায় বা ডিগ্রি এক্সিকিউশনের মুডটাকে কয়ভাবে পরিশোধ করা যায়? এই ধরনের প্রশ্ন আসে ২১ নাম্বার আদেশে ১ নাম্বার বিধি পড়তে হচ্ছে। সো আমাদেরকে শুরু করতে হচ্ছে ৩৮ নাম্বার সেকশন এবং সাথে ১ নাম্বার বিধি অর্থাৎ ২১ নাম্বার আদেশে ১ নাম্বার বিধিতে মোট ৩ টা উপায়ে ডিগ্রি এক্সিকিউশন করা যায়। মুডটাকে যে কথা বলছি আমরা হচ্ছে যেই ডিগ্রি প্রদানকারী আদালতে আপনি জমা দিতে পারেন অথবা ডিগ্রি দারকে আদালতের বাহিরে টাকা জমা দিতে পারেন অথবা ডিগ্রি প্রদান করে আদালতের অন্য কোনো ভাবে যদি নির্দেশনা থাকে সেভাবেও আপনি দিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে বিভিন্ন প্রকার রিট হয়। আচ্ছা, আমরা ১ টা মিনিট একটু সময় দেই। মিনা ওই দেখো এই ডিগ্রি এক্সিকিউশন মামলাটাতে তাহলে ২ টা কোর্টে হচ্ছে। নাম্বার ১ যে আদালত ডিগ্রি প্রদান করেছে অথবা যেই আদালত জারির জন্য প্রেরণ করা হয়েছে। এই ২ টা আদালত কিন্তু ডিগ্রি এক্সিকিউশন এর জন্য আমাদেরকে দেওয়া হয়। একটা প্রশ্ন বারবার আসে যদি এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজি তাহলে ৩৭ নাম্বার সেকশন আমাদেরকে দেখতে হয়। যে ধরেন একটা প্রশ্নে এসেছিল যে নিম্নে কোন আদালত একটা ডিগ্রি জারি করতে পারে? সেক্ষেত্রে বলেছিল যে আপিল আদালত, ডিগ্রি প্রদানকারী আদালত, রিভিশন আদালত, একই শ্রেণীর অন্য কোনো আদালত। এরকম একটা প্রশ্ন করেছিল ২০১৩ সালে এমসিকিউ একটা প্রশ্ন করেছিল। সেই ক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু ডিগ্রি প্রদানকারী আদালত এই জায়গা থেকে। আরেকটা প্রশ্ন ২০১২ সালে করেছিল যে রিভিশন মামলায় একটা ডিগ্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে জারির জন্য কোন আদালতে দরখাস্ত দিতে হবে? তো রিভিশন আদালত কোনো ডিগ্রিটাকে বহাল রেখেছে। আপনি কোন আদালতে দিবেন? তখন যখনই কোন রকম ডিগ্রি আমরা বারবার বলেছি যে দেখেন সিভিল মামলা বলেন আর ক্রিমিনাল মামলা বলেন, যেই আদালতে বিচার হয়েছে, যেই আদালতটাকে আমরা বলি কোর্ট অফ ট্রায়াল বা কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেটাকে বলি, সেই আদালত থেকেই কিন্তু সবকিছু এক্সিকিউশন হয়। ধরেন কোন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে যদি রিভিশন করেন বা আপিল করেন, হাইকোর্টে যান, অ্যাপিলেট ডিভিশনে যান, যদি সেই অর্ডারটা যে রায়টা সেটা যদি বহাল থাকে তাহলে এক্সিকিউশন করবে। কিন্তু ওই যে নিম্ন আদালত যে আদালতটা রায় দিয়েছেন, ঠিক একইভাবে ডিগ্রি এক্সিকিউশনের রিভিশন হইতে পারে, আপিল হইতে পারে, যেটা কেন না হয়। এক্সিকিউশনের ডাইরেক্টর ফার্স্ট ইনস্ট্যান্ট কোর্ট অর্থাৎ যেই কোর্টটা ডিগ্রিটা এক্সিকিউশন ডিগ্রিটা দিয়েছে সেই কোর্টেই কিন্তু চলে আসবে। সো এই ধরনের প্রশ্ন বারবার করছে দেখতেছি বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমাদের ৩৮ নাম্বার সেকশন এবং ৩৭ নাম্বার সেকশন পড়লে আমরা বুঝতে পারি যে যেই কোর্টগুলো অ অর্থাৎ ৩৮ নাম্বার সেকশনে যে কথা বলছে যে আদালত ডিগ্রি প্রদান করেছে অথবা যে আদালত ডিগ্রি প্রেরণের জন্য ডিগ্রি দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে। এইটা যদি আমরা জানি তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন যে সমস্ত প্রশ্ন আগে হয়েছিল সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কি ব্যাপার? আবার ফোন দেখে তুমি দেখো না একটু। এই ধরনের প্রশ্ন যদি হয় তাহলে আপনারা এই ২ টা কোড থেকে ডিগ্রি এক্সিকিউশনটা হবে এবং সেই প্রশ্ন নিয়ে বিভিন্ন সময় কিন্তু প্রশ্ন আমাদের করছে। সো এই ধরনের প্রশ্ন যদি করে তাহলে আমাদের উত্তর কিন্তু একই। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডিগ্রিটাকে স্থানান্তরের একটা পদ্ধতির কথা বলা হয়েছে। ডিগ্রিটা কিভাবে স্থানান্তর করা হবে? এই ডিগ্রি স্থানান্তরের পদ্ধতিটাকে ২ টা জায়গায় আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ৩৯ নাম্বার সেকশন আর একটা হচ্ছে ৫ নাম্বার বিধিতে। অর্থাৎ স্থানান্তরের পদ্ধতিটা কি? এই কথা বলা হয়েছে ৩৯ নাম্বার সেকশনে আবার বিধি ৫ এ আলোচনা করা হয়েছে। সো আপনাকে এই ধরনের প্রশ্ন যদি করে যে
ডিগ্রি স্থানান্তরের পদ্ধতি কত নম্বর আদেশে আলোচনা করা হয়েছে, সেক্ষেত্রে ২১ নম্বর আদেশে ৫ নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে। যদি বলে কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে, তাহলে ডিগ্রি জারির জন্য স্থানান্তরের যে আবেদন করা হয়েছে সেটা ৩৯ নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। ২ টা দিকেই আপনাকে খেয়াল রাখতে হবে। তো মোড অফ ট্রান্সফার যদি আমরা পড়ি, ডিগ্রি দার আদালত অর্থাৎ ডিগ্রি জারির জন্য যে আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত যদি সন্তুষ্ট হন যে একই জেলার মধ্যে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আ ওই আদালতে শুধুমাত্র ওই আদালতে প্রেরণ করলেই হবে। কিন্তু এক জেলা থেকে আরেক জেলাতে যদি হয়, ধরেন একটা জেলার মধ্যে একটা জেলা থেকে একটা জজ থেকে অন্য একটা জজের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছেন, যেটা আমরা ২৪ নম্বর সেকশনে দেখেছি। আমরা দেখেছি আমরা দেখেছি ৫২৬ নম্বর সেকশন, আমরা দেখেছি ৫২৬ এর ক তে দেখেছি, ৫২৫ এ দেখেছি। বিভিন্ন প্রকার যে যদি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে ট্রান্সফার করতে হয়, হাইকোর্টের ডিভিশনে আবেদন করতে হয়। ঠিক এখানেও তাই। যদি আপনি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য স্থানান্তর করেন, তাহলে আপনাকে প্রেরণ করতে হবে কার কাছে? ওই জেলার জজের বরাবরে কিন্তু প্রেরণ করতে হবে। আর যদি এক জেলা থেকে ওই জেলার মধ্যেই একটা জজ থেকে অন্য কোনো জজে কোনো ডিগ্রিটাকে স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ওই যে কোর্ট আছে, অর্থাৎ যেই কোর্টে আপনি ডিগ্রিটাকে স্থানান্তর করলেন সেই কোর্টে পাঠালেই হবে। যে কথা ৩৯ নম্বর সেকশনে আরো ডিটেইলস বলেছে, যদি ডিগ্রি দানকারী আদালত অর্থাৎ আবেদন ক্রমে বা নিজের ইচ্ছায় ২ টা ভাবে কি করতে পারে? আদালত বাস্তবায়নের জন্য অন্য কোনো আদালতে কিন্তু প্রেরণ করতে পারে। যার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা হয়েছে তিনি আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে যদি বসবাস করে বা ব্যবসা পরিচালনা করে, তাহলে আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে, যে বিশেষ করে রিটেন একটা প্রশ্ন হয়। এটা ৩৯ থেকে প্রশ্ন। দেশের যে ডিগ্রি ট্রান্সফারের বা ডিগ্রি জারির জন্য যে স্থানান্তর, সেইটা প্রশ্ন হয় রিটেন প্রশ্ন। এই প্রশ্নটা ৩৯ থেকে প্রশ্ন হয়। ৩৯ থেকে প্রশ্ন হয় হচ্ছে ডিগ্রি প্রদানকারী আদালত অর্থাৎ ডিগ্রি হোল্ডারের আবেদন ক্রমে বা সৎ ইচ্ছা আদালতে কি করতে পারে? ডিগ্রিটাকে বাস্তবায়ন করার জন্য অন্য কোনো আদালতে পাঠাতে পারে। সেক্ষেত্রে যিনি বসবাস করছেন অর্থাৎ যার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা হয়েছে, তার স্থানীয় সীমানার মধ্যে বা যদি স্বেচ্ছায় ব্যবসা করে বা ব্যবসা পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার ডিগ্রিটা সেখানে স্থানান্তর কথা হতে পারে। অথবা যে আদালত ডিগ্রি প্রদান করেছে সেই আদালতের এখতিয়ারের বাহিরের সীমানা যদি স্থাবর সম্পত্তি অবস্থান করে, সেখানে হতে পারে। ডিগ্রি দানকারী আদালতের এখতিয়ার স্থানীয় সীমানার বাহিরে অবস্থান স্থাবর সম্পত্তির বিক্রয়ের নির্দেশ দিয়ে দেওয়ার ক্ষেত্রে হইতে পারে, বা ডিগ্রি প্রদানকারী অন্য কোনো কারণে যদি প্রয়োজন মনে করেন, তাহলে ডিগ্রিটাকে হস্তান্তর করতে পারে। এই যে ৪টা কথা, এই ৪টা কথা বিভিন্ন সময় আমাদের রিটার্ন প্রশ্নে আসে। ডিগ্রি স্থানান্তরের হস্তান্তর করা অর্থাৎ ডিগ্রি জারির জন্য হস্তান্তরের বিষয়গুলো আলোচনা করুন। এখন আপনাকে ৫ নাম্বার সেকশন ২১ নাম্বার আদেশের ৫ নাম্বার বিধি, একই সাথে ৩৯ নাম্বার সেকশন আপনাকে আলোচনা করতে হবে। রিটেন প্রশ্নে এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন সময় আসে। আর সবচেয়ে হট কেক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে মৌখিক আবেদনের মাধ্যমে ডিগ্রি এক্সিকিউশন, ওরাল অ্যাপ্লিকেশন অর্থাৎ অর্থ পরিশোধের ডিগ্রি হলে ডিগ্রি প্রদানকারী আদালত ডিগ্রিদার মৌখিকভাবে আবেদন করতে পারে। যেক্ষেত্রে মৌখিক বা লিখিত, আমরা জানি যে ডিগ্রি এক্সিকিউশন ২ ভাবে হয়, মৌখিকভাবে হয় আর লিখিতভাবে হয়। মৌখিকভাবে কখন হয়? ২১ নাম্বার আদেশের ১১ নাম্বার বিধি অনুযায়ী। যখন এটা একটা টাকার মামলা, অর্থের মোকদ্দমা হয়, তখন আপনি কিভাবে মৌখিকভাবে আবেদন করতে পারবেন এবং ১১(২) অনুযায়ী লিখিতভাবে দায়ের করতে পারবেন। তাহলে ২ ভাবে কিন্তু হচ্ছে। নাম্বার ১ মৌখিকভাবে, নাম্বার ২ হচ্ছে লিখিতভাবে। অর্থের পরিশোধের মোকদ্দমা হইলেই শুধু আপনি মৌখিকভাবে করতে পারবেন এবং অন্যান্য ক্ষেত্রে প্রত্যেকটি ডিগ্রির আবেদন অবশ্যই লিখিত আকারে হতে হবে এবং আবেদনকারী মোকদ্দমার বিষয়বস্তুর সাথে পরিচিত ব্যক্তির সাক্ষ্য এবং সত্যায়িত হইতে হবে। সো এই জায়গা থেকে প্রশ্ন হয় বিভিন্ন সময় যে ডিগ্রি মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিগ্রিটা কি হয়। ২০১৫ সালে একটা প্রশ্ন এসেছিল, ওরাল অ্যাপ্লিকেশন হয় অর্থাৎ মৌখিকভাবে আবেদন হয়। মৌখিকভাবে আবেদন হইলেই কিন্তু আপনার ডিগ্রি অ্যাপ্লিকেশনটা শুধু করতে পারবেন অর্থের মোকদ্দমাতে। এই জায়গা থেকে প্রশ্ন হয় বিভিন্ন সময়।
সো 11 নম্বর বিধি, 1 নম্বর বিধি, 5 নম্বর বিধি এবং আরেকটা বিষয় হলো জারির যে আমরা বলছি যে জারির অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন। এই প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা করে নাম পাচ্ছি, তাই না? যখন আমরা মামলা করছি তখন বলছি আরজি দাখিলের মাধ্যমে করছি। তখন ওটাকে আমরা আরজি বলছি। যখন আমরা এই সিভিল মামলাতেই আমরা যখন আপিল করছি তখন আমরা ওইটার একটা নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি? আপিল মেমো বা মেমোরেন্ডাম অফ আপিল। তাহলে ডিগ্রি এক্সিকিউশন যেটা করছি এটা কি আরজি নাকি? এই ক্ষেত্রে বলা হচ্ছে এইটা একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ জারির জন্য একটা আবেদন। ডিগ্রি জারির জন্য চাইলে প্রদানকারী আদালত কি করবে? আদালতে প্রেরণ করবে একটা দরখাস্তের মাধ্যমে। এটা কিন্তু 1 পেজের একটা দরখাস্তের মাধ্যমে হয়। এটাও একটা মামলা। মামলা নাম্বার পরে সমন ইস্যু হয়। কিন্তু এটা অ্যাপ্লিকেশনের মতো 1 পৃষ্ঠার মতো হয়। তাহলে আমরা একটা জায়গায় কিন্তু এক রকম নাম পাচ্ছি। কখনো আরজি পাচ্ছি, কখনো রিটেন স্টেটমেন্ট পাচ্ছি, কখনো মেমো অফ আপিল পাচ্ছি, কখনো অ্যাপ্লিকেশন পাচ্ছি। একইগুলো বিভিন্ন ভাবে কিন্তু আমাদের নামগুলো পাচ্ছি। এখন এই জায়গায় যদি প্রশ্ন হয় যে একটা প্রশ্ন হয় যে ডিগ্রি এক্সিকিউশন কি আকারে দিতে হয়? অ্যাপ্লিকেশন আকারে, মেমো আকারে, আরজির মাধ্যমে নাকি রিটেন স্টেটমেন্টের মাধ্যমে? একটা প্রশ্ন করেই বসতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনের আকারেই দিতে হবে। ডিগ্রি এক্সিকিউশন পড়তে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ আপনাদেরকে মনে রাখতে হবে। যেহেতু মোড অফ ট্রান্সফার পাইলাম, মোড অফ ট্রান্সফারের একটা পদ্ধতি হলো কয়টা কারণে? মোট 4টা কারণে কিন্তু ডিগ্রিটাকে এক্সিকিউশন করার জন্য অন্য আদালতে ট্রান্সফার করছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো ডিগ্রি এক্সিকিউশনটাকে করতে যে ওই সম্পত্তিটা ভিন্ন কোনো আদালতের এখতিয়ার রয়েছে সেই আদালতে বিক্রি করবে, বিক্রয় করার জন্য সহযোগিতা চাইতে পারে। অথবা ডিগ্রিটাকে ডাইরেক্ট স্থানান্তর করে দিতে পারে যে না আপনি সহযোগিতা চাইলে আপনি এক্সিকিউশন করে দেন। এই যে সহযোগিতা চাওয়া, এটাকে একটা শব্দ বলা হয় পিসিপ। এই জায়গায় প্রশ্ন আসে 46 এবং একটা সেকশন আছে। আদালত আপনার বিচারকের আদেশ বা অনুলিপি কি করতে পারে? আপনার ডিগ্রি দ্বারা আবেদনের ভিত্তিতে আদালত উপযুক্ত মনে করলে অন্য কোনো আদালতে জারির জন্য পাঠাইতে পারে। এই প্রিন্সিপটা কি? কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? মাঝে মাঝেই এই শব্দটা আছে। প্রিন্সিপ শব্দ কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 46 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। আদেশ বা প্রিন্সিপ জারি করতে পারে কে? যে আদালত ডিগ্রি দিয়েছে সেই আদালত। প্রিন্সিপটির অধীনে সম্পত্তি ক্রোক আদেশ কয় মাস যাবত বহাল থাকে? সর্বোচ্চ থাকে 2 মাস পর্যন্ত, 2 মাসের বেশি হয় না। এই ধরনের প্রশ্ন এই প্রিন্সিপ থেকে একটা করার চেষ্টা করে। তাহলে মৌখিক ডিগ্রি কোথায় হচ্ছে? অর্থের মোকদ্দমায় স্যার। আচ্ছা, বর্তমানে একটা পরিবর্তন আনা হয়েছে, সেটা কি কেউ বলতে পারবেন? স্যার ডিগ্রি জারিতে ওই যে 104 নাম্বার সেকশন যেটা ওটাতে জি, ওটা তো স্যার ডাইরেক্ট এক্সিকিউশনের কথা বলছে স্যার, যে মানে ডিগ্রি হওয়ার পর ডাইরেক্ট এক্সিকিউশন করা হবে, ওটার পুরো ইয়েটা ওটা নাই এখন আর স্যার। মামলা করতে হবে না, এখন শুধু একটা আর কেউ অ্যাপ্লিকেশন বলতে পারবেন একেবারে সরাসরি সুন্দরভাবে কি বলা? স্যার জি, স্যার এখানে বলা মানে বিধি 21-104 বলা হয় স্যার, এই বিধি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে। এর ফলে নতুন করে ডিগ্রি জারির জন্য মোকদ্দমা দায়ের করতে হবে না। ডিগ্রি প্রদানকারী আদালত সরাসরি ডিগ্রি জারি করতে পারবেন শুধুমাত্র একটি দরখাস্তের মাধ্যমে। ওকে। কোন ধরনের মামলা ক্ষেত্রে? সিভিল মামলার ক্ষেত্রে স্যার।
ডিগ্রি এক্সিকিউশন তো সিভিল মামলা সম্ভব, সিভিল মামলা ছাড়া আর কোনো মামলাই হবে না। সিভিল মামলা তো বিভিন্ন প্রকার। স্যার এটা এটা আপনার হচ্ছে সম্পত্তি রিলেটেড যে বিষয়গুলো আছে স্যার। সম্পত্তি রিলেটেড পারিবারিক মামলা সহ স্যার, নিষেধাজ্ঞার মামলা, পারিবারিক মামলা। তাহলে যে কথা আমি বলতে চাচ্ছি সেটা হলো ডিগ্রি এক্সিকিউশন যেটা, সেই ডিগ্রি এক্সিকিউশনের মৌখিকভাবে জারি করতেছে দুটি আদালত, অর্থাৎ যেই আদালত ডিগ্রি দিয়েছেন ডিগ্রি এক্সিকিউশন সেই আদালতই অথবা ট্রান্সফার করছে। আর ডিগ্রি এক্সিকিউশন করতেই হচ্ছে না, কোনো মামলাই করতে হচ্ছে না, নতুন করে যুক্ত করেছে, এখন পর্যন্ত কার্যকরী হয় নাই, ওইভাবেই চলে আসতেছে। ডিগ্রি এক্সিকিউশন যে সরাসরি দরখাস্তের মাধ্যমে করা যায় এরকম কোনো বিধিবিধান এখনো কোর্টে চালু করে নাই। স্যার এখন তো স্যার কোর্টও দেখা যাচ্ছে স্যার ওই যে মানে আপনার এই যে স্বাক্ষর করে স্যার সাক্ষী এটা এফিডেভিটের মাধ্যমে বা ইয়ে করে দিবে স্যার, এখন তো কোর্টও দেখতেছি স্যার সাক্ষী টিকে নিচ্ছে। শুধুমাত্র এফিডেভিটের উপরে ভিত্তি করে রায় দিতে পারে, হ্যাঁ সেটা বাধ্যতামূলক না, কিন্তু কোর্ট সাক্ষী নেয়। কিন্তু স্যার কোর্টে তো স্যার এখন ওই যে আসামিকে সরি সাক্ষীকে স্যার দাঁড় করিয়ে সাক্ষী লিখতেছে 10 সাহেব, ওটাই তো স্যার এখন দেখতেছি কোর্টে। এখনো চলে, সবকিছু চলে, আজকেও দেখলাম স্যার এটা। সবকিছু এখনো চলে। তো আমাদের আরেকটা হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের আরেকটা বিধি হচ্ছে 15 নম্বর বিধি আমাদেরকে পড়তে হবে। এই 15 নম্বর বিধিটাও ইম্পর্টেন্ট একটা বিধি। সেখান থেকে প্রশ্ন আছে, যৌথ ডিগ্রিদার কর্তৃক জারির আবেদন। ধরেন 2 জন বা 3 জন বা 4 জনের পক্ষে ডিগ্রিটা দেওয়া হয়েছে, একাধিক ব্যক্তির অনুকূলে যদি ডিগ্রি যৌথভাবে প্রদান করা হয় এবং এক বা একাধিক ব্যক্তি তাদের সকলের উপকারার্থে সমগ্র ডিগ্রি জারি করার জন্য আবেদন করতে পারে। প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে ডিগ্রি এক্সিকিউশন করতে হবে এরকম না। বিশেষ করে আপনারা এই ধরনের লোনের নাম কখনো শুনেছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে সিন্ডিকেট এক ধরনের লোন আছে, কেউ শুনেছেন? না স্যার। ধরেন বাংলাদেশে একটা বৈদ্যুতিক প্ল্যান করছে, সেখানে কোনো একটা কোম্পানির 500 কোটি টাকা প্রয়োজন। এখন একটা কোম্পানি তো 500, একটা ব্যাংক বা একটা প্রতিষ্ঠান তো 500 কোটি টাকা দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে 2টা 3টা 4টা ব্যাংক মিলিতভাবে লোন দিয়ে থাকে, এটাকে বলা হয় সিন্ডিকেট লোন। সেই ক্ষেত্রে মর্গেজটা বা যে চার্জ ক্রিয়েশনটা করা হয় সেটা সিন্ডিকেট আকারে করা হয়। একটা বিশাল একটা সিন্ডিকেট লোনের যে কাগজপত্র দিয়ে আছে ফুল সেট আমার কাছে আছে, এত পরিমাণ কাজ ওখানে। একজন লয়ারের কমপক্ষে বিল থাকে হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা একজন অ্যাডভোকেটের সিন্ডিকেট লোনের। তো ধরেন এইরকম একজন পার্টি ডিফল্টার হয়েছে, সবাই মামলা করবে, যে যে ব্যাংক আছে সবাই মামলা করবে। এখন এই ধরনের ক্ষেত্রে ধরেন প্রত্যেকজন ভাবছেন যে সাউদি ব্যাংক উনি ওনার টাকার জন্য, যে ওনার 500 কোটির মধ্যে ওনার 100 কোটি টাকা ছিল, উনি ডিগ্রি এক্সিকিউশন 100 কোটির জন্য করেছে। সোনালী ব্যাংক করেছে, অমক ব্যাংক করেছে, তমক ব্যাংক করেছে। এই ক্ষেত্রে বলেছে যে যৌথভাবে যদি ডিগ্রিদার কর্তৃক আবেদনের ক্ষেত্রে সবাই মিলিতভাবে সবার উপকারার্থে একজনের মাধ্যমে ডিগ্রি এক্সিকিউশনের জন্য আবেদন করতে পারবো। আমরা 1 নম্বর আদেশের 1 নম্বর বিধি পড়েছিলাম, আমরা 1 নম্বর আদেশের 3 নম্বর বিধি পড়েছিলাম, আমরা 1 নম্বর আদেশের 1 নম্বর বিধি পড়েছিলাম যে অনেকগুলো বিবাদীর মধ্যে একজন বিবাদী বা অনেকগুলো বাদীর মধ্যে একজন বাদী 1 নম্বরে, আর 3 নম্বরে পড়েছিলাম অনেকগুলো বিবাদীর মধ্যে একজন। ঠিক একইভাবে ডিগ্রি এক্সিকিউশনের মামলার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, সবাই মিলিতভাবে সবার উপকারার্থে যৌথভাবে ডিগ্রি এক্সিকিউশনের জন্য আবেদন করতে পারবেন। এখান থেকে প্রশ্ন বিভিন্ন সময় হয়
বা আপনি যখন প্র্যাকটিসে যাবেন তখন এইটাকে 15 নম্বর বিধি কাজে লাগবে। তো 15 নম্বর বিধিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিধি। আর একটা বিধি, ইম্পর্টেন্ট একটা বিধি, এখান থেকে প্রশ্ন আছে পাল্টা ডিগ্রির ক্ষেত্রে জারিটা কিভাবে হয়, যেক্ষেত্রে এক্সিকিউশন কেস ইন ক্রস ডিগ্রি। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে ক্রস ডিগ্রিটা কি, কিভাবে এক্সিকিউশন করা যায়। একই পক্ষের মধ্যে আলাদা আলাদা দুটো মোকদ্দমায় আলাদা আলাদা অংশ পরিশোধের জন্য পাল্টা ডিগ্রি জারির জন্য আবেদন করা হলে একই সময় ডিগ্রিগুলো জারি করার যোগ্য হতে পারে। ধরেন আপনার কাছ থেকে আমি পাই 5 টাকা, ডিগ্রি এক্সিকিউশনের জন্য আবেদন করেছি, আবার আপনি আমার কাছ থেকে 2 টাকা পান, এরকম একটা হলো। অথবা আপনার কাছ থেকেও আমি 5 টাকা পাই, আপনিও আমার কাছ থেকে 5 টাকা পান, অর্থাৎ আমি 5 টাকা পাই, আপনিও 5 টাকা পান, দুইটা এরকম কেস অনেক সময় হয়। সেই ক্ষেত্রে বলা হয় হচ্ছে পাল্টা ডিগ্রি জারি, এক্সিকিউশন ক্রস ডিগ্রি এটাকে বলা হয়ে থাকে। যদি দুইটা অঙ্ক সমান হয় তবে উভয় পক্ষের ডিগ্রি মিটিয়ে বিষয়টা লিপিবদ্ধ করতে পারে, অথবা যদি দুইটা অঙ্ক অসমান হয় তাহলে ক্ষুদ্র অংশ বাদ দিয়ে যিনি বেশি অংশ পাবে তাকে প্রদান করা হবে। এই ধরনের নির্দেশ দেওয়া হইতে পারে এই ডিগ্রিদার অন্য ডিগ্রিদার, যদি একটা ডিগ্রিদার অন্য দেনাদার না হয়, উভয় মোকদ্দমা প্রত্যক্ষভাবে বা বৈশিষ্ট্যপূর্ণ করে এবং ডিগ্রি সেক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে না। কোথায়? ধরুন মামলা হয়েছে কিন্তু আপনার কাছ থেকে আমি পাই না, আপনার ভাইয়ের কাছ থেকে পাই, আপনি আমার কাছ থেকে পান, এরকম হলে হবে না। প্রত্যক্ষভাবে আপনার কাছ থেকে আমাকে পাইতে হবে, আপনি আমার কাছ থেকে পাইতে, আপনার খালাতো ভাই চাচাতো ভাই আমার কাছ থেকে পাই, সেটা বাদ দিয়ে দিবেন, এরকম এরকম ক্ষেত্রে আপনার ক্রস ডিগ্রি করতে পারবেন না। ক্রস ডিগ্রি শুধুমাত্র তখনই করতে পারবেন অনলি ফর সেম পার্টিদের মধ্যে হলে হবে। সেটআপের বিষয়টা স্যার, জি, অনেকটা সেটআপের মতো। সেটআপ হয় হচ্ছে শুধু মামলার ক্ষেত্রে, আর ডিগ্রি এক্সিকিউশনের মামলার ক্ষেত্রে এটাকে বলা হয় ক্রস ডিগ্রি। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, জি গোলাম কিবরিয়া ভাই। স্যার, এই যে ক্রস ডিগ্রি যেটা বললেন, এটা কি পৃথক দুটো মামলা হবে? পৃথক দুটো মামলারই হচ্ছে যে ওই ডিগ্রি হবে, ওই জি, ডিগ্রি? exactly। আপনি আমার কাছ থেকে ডিগ্রি এক্সিকিউশনের জন্য মামলা করছেন 5 টাকা, আবার আপনি আমার বিপরীতে করেছেন, মানে আমি একবার আপনার বিরুদ্ধে করেছি, আপনি আবার আমার বিরুদ্ধে করেছেন, এরকম হয়। মানে ব্যবসায়িক পার্টনারের ক্ষেত্রে এই ধরনের মামলা বিভিন্ন সময় দেখা যায়, দুইজনই পায় দুইজনের কাছে। জি স্যার, ক্লিয়ার স্যার। এই ধরনের ক্ষেত্রে হয়। তো এই শব্দগুলো সাধারণত পরিচিত, বা শব্দগুলো সাধারণত মানে আপনাকে কনফিউশন করার জন্য কোথায় ছিলাম যে কথা বলছে আমাদের মুফাসসির ভাই, যে কখনো সেটআপের বিষয় নিয়ে আসতে পারে, ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে আপনাকে ক্রস ডিগ্রি বলতে পারে, অথবা আপনার কাছ থেকে যখন বলবে কি এর নাম, অনেক সময় কাউন্টার ক্লেইম বলতে পারে। এই শব্দগুলোর পার্থক্য রিলেটেড বিষয় নিয়ে আপনাকে কনফিউশন করার জন্য প্রশ্ন করতে পারে, প্রশ্ন করবে। যেমন একটা প্রশ্ন করেছিল যে ডিগ্রি জারির তারিখেতে, আচ্ছা আচ্ছা ওটা গেল, পাল্টা ডিগ্রির দাবির জারি, সেগুলো আমাদের থেকে প্রশ্ন নাও আসতে পারে। আমাদের একটা প্রশ্ন আসে হচ্ছে এই যে কতিপয় ক্ষেত্রে ডিগ্রি জারির কারণ দর্শানোর যে কথা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে 22 নম্বর বিধি। আমরা জানি ডিগ্রি এক্সিকিউশনের একটা টাইম ফ্রেম আছে, ডিগ্রি এক্সিকিউশনের একটা টাইম ফ্রেম আছে না, আমরা 48 নম্বর সেকশন দেখেছি যে ডিগ্রি এক্সিকিউশনটাকে আমাদের কয়ভাবে করতে হবে, কয়েকটা বিষয়, কয়েকটা জায়গায় আমাদেরকে ডিগ্রি এক্সিকিউশনের বিষয়ে একটু টাইম ফ্রেমের নিয়ে আলোচনা করা হয়েছে। দুইটা কথা বলা হয়েছে, একটা হলো নতুন ডিগ্রি জারির মধ্যে আপনাকে কি করতে হবে, 48 নম্বর সেকশন অনুযায়ী আপনাকে 12 বছরের মধ্যে ডিগ্রি এক্সিকিউশন দাখিল করতে হবে, আর নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনাকে 3 বছরের মধ্যে করতে হবে। আবার আপনাকে বললো যেটা যদি নিবন্ধন সংক্রান্ত হয়, অর্থাৎ সার্টিফাই কপি নিবন্ধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে ডিগ্রি এক্সিকিউশন 6 বছরের মধ্যে করতে হবে, অ্যাকর্ডিং টু লিমিটেশনের অ্যাক্টের 182 নম্বর সেকশনে আমাদের এই কথাটা বলেছে, তাই না? এখন ধরেন এই যে আমাদের যে প্রশ্নটা নিয়ে এত কথা বলার, সেটা হচ্ছে 22 নম্বরের ভিত্তিতে একটা প্রশ্ন বিষয় হলো আপনি 3 বছরের মধ্যে মামলা করতে পারবেন, কিন্তু ডিগ্রি এক্সিকিউশন অবশ্যই 2 বছরের বেশি যখনই হবে তখন আপনাকে কি করতে হবে, আপনাকে একটা নোটিশ দিতে হবে, অর্থাৎ ডিগ্রির তারিখ 2 বছরের অধিক হলে অবশ্যই আপনাকে বৈধ পক্ষকে নোটিশ দিতে হবে। কি নোটিশ দিতে হবে? কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন মাঝে মাঝে করে যে ডিগ্রির তারিখ থেকে কত সময়ের মধ্যে ডিগ্রি আবেদন করলে
দায়িকের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। এ ধরনের একটা প্রশ্ন আসে। 3 বছরের আগে যদি হয়, অর্থাৎ 2 বছর পরেই যদি হয়, তাহলে আপনাকে অবশ্যই 2 বছর পর্যন্ত কারণ দর্শানোর নোটিশ দিতে হয় না, কিন্তু 2 বছরের পর যদি হয় তখন আপনাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। 21 নম্বর আদেশ 22 নম্বর বিধি, দ্যাটস ওয়াই খুব ইম্পর্টেন্ট। ক্রস ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রশ্ন হয়। আর এই যে নোটিশটা, সেটা কিভাবে জারি করবেন সেটা 23 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে, এটা নিয়েও একটা প্রশ্ন হয়। তাহলে আপনার ডিগ্রির যে সময়সীমা, অর্থাৎ লিমিটেশন অফ টাইম ফর এক্সিকিউশনের বিষয়টা তো আমাদের মনে আছে, তাই না? 45 নম্বর সেকশনে আমাদের গুরুত্বপূর্ণ, সেখানে 182 নম্বর অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ নতুন তামাদি আইন অনুযায়ী 182 নম্বর সেকশনে ডিগ্রি এক্সিকিউশনের ক্ষেত্রে আমাদের প্রথম আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। আর অর্থাৎ ডিগ্রি প্রদানের তারিখ থেকে 3 বছরের মধ্যে ডিগ্রির দার কি করবে, মামলা মোকদ্দমা করবে। তবে অবশ্যই আপনাকে 48 নম্বর সেকশন সর্বোচ্চ আপনাকে সময়সীমা দেওয়া হয়েছে 12 বছর পর্যন্ত। 48 নম্বর সেকশন বলেছে নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত যখন কোনো ডিগ্রি যারা আবেদন করা হয়, একই ডিগ্রি করার ক্ষেত্রে 12 বছরে অতিবাহিত হওয়ার পরে আর নতুন করে ডিগ্রি জারির জন্য আবেদন করতে পারবেন না। সো আপনার সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 12 বছর। একই সাথে 182 নম্বর সেকশন বলেছে ডিগ্রি প্রদানের তারিখ থেকে 3 বছরের মধ্যে প্রথম ডিগ্রির জন্য আবেদন করতে হবে। সো আপনাকে প্রথম ডিগ্রির জন্য আবেদন করতে হবে 182 নম্বর সেকশন থেকে 3 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। ব্যতিক্রম কি? এটারও ব্যতিক্রম আছে। ওখানে প্রশ্ন হয়, স্যার 12 বছর পরে করা যাবে স্যার। জি স্যার বলছিলাম প্রতারণামূলক যদি ভাবে জি ডিগ্রিটা এক্স্যাক্টলি ফ্রড যদি হয় এবং ফোর্স যদি হয়, এই দুইটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যদি ফ্রড হয় এবং ফোর্সলি হয়, সেই ক্ষেত্রে আপনি 12 বছর অতিক্রম করতে পারবেন। এবং আর একটা হচ্ছে যার আবেদনটি যদি নিষেধাজ্ঞা ডিগ্রির সংক্রান্ত হয়। সো এই দুইটা বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমটা কি? 12 বছরের কথা বলেছে, 12 বছরটা আমরা সবাই জানি, কিন্তু ব্যতিক্রমটা কি? এরকম একটা প্রশ্ন হইতেই পারে, তাই না? জি স্যার। ব্যতিক্রমটা কি প্রশ্ন হতে পারে। সো এই জায়গা থেকে প্রশ্ন যেভাবেই হোক আপনাকে কিন্তু প্রশ্ন উত্তর দিতে হবে, এবং 2 বছরের মধ্যে হলে আপনাকে নোটিশ দিতে হবে না, 2 বছর পার হলেই কিন্তু আপনাকে নোটিশ দিতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত হলে অবশ্যই আপনাকে 6 বছরের মধ্যে ডিগ্রি রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ধরনের টাইম ফ্রেমের বিষয় বারবার প্রতি বছর এটি করে। আর নোটিশ জারির প্রক্রিয়াটা কি, সেটা বিধি 22 নম্বরে আলোচনা করা হয়েছে। যে ব্যক্তির বরাবর আপনার নোটিশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি উপস্থিত না হলে বা ডিগ্রি জারির জন্য জারি না হওয়া যে কারণ দর্শানো আদালতের উপর জারি করার আদেশ প্রদান করবে, মানে কেন তা আসবে না বা কেন তার বিরুদ্ধে জারি করা হবে না, কারণ দর্শানোর নোটিশ দিবে। উক্ত ব্যক্তি ডিগ্রি জারিতে কোনো আপত্তি প্রদান করলে আদালত উক্ত আপত্তি বিবেচনা করবেন এবং সঙ্গত মনে করলে সেরূপ আদেশ দিবেন। তাহলে পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে যে ব্যক্তির বরাবরের নোটিশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি উপস্থিত না হলে ডিগ্রি জারি না হওয়া পর্যন্ত কারণ দর্শানো আদালতে কি করবে, এমনকি সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ পর্যন্ত দিয়ে দেয় করবে। স্যার আপনি যে বলছেন ওই যে নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত, তাহলে নিষেধাজ্ঞার ডিগ্রি স্যার কত 6 বছর? নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীতর কথা এই জন্য বলছি যে নিষেধাজ্ঞার ডিগ্রির কিল ডিসপোজাল অফ দ্য রুলের কথা বলে ভাইয়া, বলছে অধিকাংশ সময় ওখানে কোনো কিছু নির্দিষ্ট করা নাই। ডিগ্রি দ্যাটস দেয় ওয়াই জি নিষেধাজ্ঞা কোনো ডিগ্রি দেয়, তাহলে ওই ডিগ্রিতে এক্সিকিউশন করা যাবে কত বছরের মধ্যে? তাহলে ডিগ্রি নিষেধাজ্ঞার ডিগ্রিটা এক্সিকিউশন তো করা যায় না, নিষেধাজ্ঞার ডিগ্রিটা দেওয়া হয় ও স্যার তো ওটা নিষেধাজ্ঞার ডিগ্রি কখনো এক্সিকিউশন হয় না ভাইয়া। ঠিক আছে স্যার, ওটা বুঝতে আমার ভুল হয়েছিল তাহলে। জি, আর ওটা বলেই দেয় যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়, ওটা বলে দেয় টিল ডিসপোজাল অফ দ্য রুল, যতদিন পর্যন্ত নিষ্পত্তি মামলা না হবে ততদিন পর্যন্তই নিষেধাজ্ঞা। আর যেটা আপনি 6 বছর বলছেন, আপনার কথা ঠিক আছে, কিন্তু এটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে নিবন্ধন সংক্রান্ত ভাইয়া, সেটা 6 বছরের মধ্যে। এটা কি জানেন নিবন্ধন সংক্রান্ত কি? না স্যার। কেউ স্যার এটা রেজিস্ট্রি, ওই যে যখন ডিগ্রিটা দেয় তখন কোর্টে রেজিস্ট্রি করে দেয় স্যার, সেটা তো কোর্ট কখনো রেজিস্ট্রি করে দেয় এরকম কিছু আছে? স্যার আপনি একটা বই যে বয়নামা দলিলের কথা বলছিলেন, এক্স্যাক্টলি, এই যে দারুণ একটা কথা বলেছেন। ঠিক আছে, আপনার মনে আছে, ধন্যবাদ।
বয়নামা দলিল। এটা সম্পর্কে কেউ জানেন? এতগুলো মানুষের মধ্যে যদি একজন জানে, স্যার এটা বায়না করে আর কি স্যার? না না বায়না না, অন্য জিনিস। নিলাম স্যার, নিলাম। এক্স্যাক্টলি, অনেকটুকুই চলে এসেছে। ওই যে একটা সালাউদ্দিন ভাইয়ের সাথে আমিও একমত। আমিও একটা সময় এই বয়নামাকে মনে করতাম বায়না নামা, মনে হয় দলিল, বুঝছেন, মিশিয়ে ফেলতাম। বায়না নামা দলিল হয়, বয়নামা দলিল মনে হয়। আমি ভাবতাম যে আঞ্চলিকতার টানের কারণে হয়তো বয়নামা দলিলকে বায়না নামা দলিলকে বয়নামা দলিল বলছে, আমি এটা মনে করতাম। কিন্তু আসলে তো তা না, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। বয়নামা ডিট হলো যেই সমস্ত সম্পত্তি কোর্টের মাধ্যমে নিলাম হয়। এই যে কিছুক্ষণ পরেই আমরা পাবো না সম্পত্তি কিভাবে নিলাম হচ্ছে, এই সমস্ত সম্পত্তি কোর্টের একটা আদেশ হয় এবং এই আদেশটাকে এখন ধরেন নিবন্ধন দলিল নিবন্ধনের জন্য কোর্ট যত রায় দেয়, সেই রায়টা তো কোর্টে আছে। দলিল সংক্রান্ত কোনো আদেশ দিলে অবশ্যই সেই দলিলটাকে কার্যকর করতে হবে আপনার সাব রেজিস্ট্রার অফিসে। আর যদি সেটা সাব রেজিস্ট্রি অফিসে না থাকে, তাহলে আপনাকে যেতে হবে জেলা রেজিস্ট্রারের অফিসে। এখন যে কথাটা আমরা বললাম, ধরেন যে কথা বললাম বয়নামা দলিল, কোর্ট সম্পত্তিটা বেচা বিক্রি করে দিয়েছে নিলামের মাধ্যমে। একটা দলিল, একটা অনেকদিন আগে মনে হয় আমি একটা দলিল দিয়েছিলাম, আমার কাছে যদি থাকে, হোয়াটসঅ্যাপে যদি থাকে, বিভিন্ন সময় আসে, যদি থাকে আজকেও আবার ওইটা প্রেরণ করবেন। এই দলিলগুলো কোর্ট সরাসরি রেজিস্ট্রেশন করার জন্য আবার রেজিস্ট্রি অফিসে পাঠায়। এই যে কোর্টের একটা আদেশ, রেজিস্ট্রি হলো, এগুলো 6 বছরের মধ্যে উপস্থিত করতে হয়, এটাকে বলা হয় বয়নামা দলিল। এছাড়াও আরো কিছু দলিল আছে। আর একটা সাধারণ সহজ উদাহরণ ছিল, আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে, বলতে পারবেন আর একটা কি? স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট 12 নাম্বার সেকশনে কোন দলিল রেজিস্ট্রি করে দেয় কোর্ট, এরকম কোন দলিল দেখেছেন ভাইয়া কেউ? না স্যার, দেখিনি স্যার। কেউই দেখেন নাই? আপনার সাথে একটা চুক্তি হয়েছে আমার, ওই যে যেটাকে বলি বায়নানামা দলিল বলি, বায়নাটা আমি রেজিস্ট্রেশনও করেছি। কিছুদিন পরে আপনি বলতেছেন যে না, এই সম্পত্তি আর বিক্রি করতে পারবো না, বিক্রি করবো না। কারণ কি, উনি ভেবে রাখছে যে এই সম্পত্তি তার সাথে যে কন্ট্যাক্ট করছি 2 দিন পরে ওখান থেকে রাস্তা যাবে, এটা অনেক দাম হবে, ওর কাছে আর বিক্রি করবো না, উইদাউট এনি কস্ট, সরাসরি বলে দিচ্ছি। কিন্তু আপনার সাথে বায়নানামা হয়েছে, রেজিস্ট্রি বায়নানামা। সেই ক্ষেত্রে আপনি যদি মামলা করেন, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টে কিন্তু এই সম্পত্তিটা রেজিস্ট্রেশন কোর্ট করে দেয়। যদি ওই ব্যক্তি না করে দেয়, যদি একতরফা, এখন আপনার বর্ণমত এরকম হইতে পারে না যে ভাইয়া ওই ব্যক্তিটা হাজির হবে, ওই ব্যক্তিকেই রেজিস্ট্রেশন করার জন্য কোর্ট দিবে, কোর্ট তো করেই দিতে পারে, তাই না? কোর্ট বলবে ওই ব্যক্তি যায় রেজিস্ট্রেশন করে দিবে। আচ্ছা, এটা আমি মেনে নিলাম। যদি এই মামলাটা একতরফা হয়, ওই ব্যক্তি নাই আসে, তাহলে কিভাবে রেজিস্ট্রি হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। কে বুঝতে পারেন নাই? স্যার সেই ক্ষেত্রে দাতা কে হবে স্যার যদি না আসে? ওই ব্যক্তির পক্ষে কোর্ট। আর সেটার মেয়াদ আবার কতদিন? 1 বছরের মধ্যে তো চুক্তি মেয়াদ তো 1 বছরের মধ্যে, ওটার মেয়াদ ফির কতদিন স্যার? এটা তো মামলা করার তারিখ হচ্ছে 1 বছরের মধ্যে ভাইয়া। ডিগ্রিটাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে আপনাকে এই যে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি কোর্টের রায় পেয়ে গেছেন, আপনি ডিগ্রিটাকে এক্সিকিউশন করেন নাই, অর্থাৎ বাস্তবায়ন করেন নাই, রেজিস্ট্রেশন করেন নাই, সেক্ষেত্রে আপনাকে এই যে 6 বছরের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করে দিতে হবে। ক্লিয়ার? আপনি যেটা 1 বছরের কথা বলছেন, ওটা তো মামলা করার তারিখ ভাইয়া। স্যার তাহলে এটা 6 বছর ডিগ্রি, ওই যে এক্সিকিউশন করার জন্য 6 বছর টাইম পাবে। জি জি, যেইটাই রেজিস্ট্রেশন সংক্রান্ত, নিবন্ধন সংক্রান্ত, সেটা মেয়াদ হচ্ছে 6 বছর। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। যে একটা সম্পত্তির উপর বায়না চুক্তি হয়েছিল, ওই বায়না চুক্তিটা সম্পাদন না করার কারণে ওটা আদালতে গিয়েছে, আদালত ওই ব্যক্তির অনুকূলে ডিক্রি দিয়ে দিল, তখন এক্সিকিউশন করে দিচ্ছে না, তখন আদালত ওই বাদী হবে, মানে আদালতই তাকে সমর্পণ করে দিবে এই সম্পত্তিটা, নিজে বাদী। সার্টিফিকেট ইস্যু করে এবং সেটা একটা রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দিয়ে দেয়। এই সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে ডিগ্রি এক্সিকিউশন করার ক্ষেত্রে আপনাকে 6 বছরের সময় দেওয়া হয়েছে। বয়নামা দলিলগুলোকে 6 বছরের সময় দেওয়া হয়েছে। সো এই যে বয়নামা দলিল বলেন, অন্যান্য দলিল বলেন, যেগুলো নিবন্ধনের প্রয়োজন হয়, সেই নিবন্ধনের প্রয়োজন হলেই আপনাকে কি করতে হবে? 6 বছরের মধ্যে করতে হবে। এই টাইম ফ্রেমটা কিন্তু আমাদের বারবার বিভিন্ন সময় প্রশ্ন করছে বা প্রশ্ন আসছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে, যে বিধিটি আমাদেরকে আসে সেটা হচ্ছে বিধি 26। আদালত যখন জারিটাকে স্থগিত করতে পারে। আমরা বলেছিলাম যে দেখেন, আপিল যখন আপনি করবেন, ডিগ্রিটাকে দিয়েছে, সেই ডিগ্রিটাকে স্থগিত করতে পারে 5 নাম্বার, অর্থাৎ 41 নাম্বার আদেশের 5 নাম্বার বিধি পড়েছিলাম, মনে আছে কি আপনাদের? কিছুদিন আগেই পড়েছি। জি স্যার। জি স্যার, এটা 2 কোটি করে স্যার, আপিলেট কোর্টও করতে পারে, আবার মানে ডিগ্রি প্রদানকারী আদালতও করে। ঠিক একইভাবে, জি এক্স্যাক্টলি বলেছেন, ঠিক একইভাবে 26 নম্বর বিধিতে ওই একই বিষয় আছে। আদালত যদি জারি স্থগিত রাখতে পারে, অর্থাৎ ডিগ্রি দায়ী, মানে ডিগ্রি প্রদানকারী আদালতে বা আপিল আদালতে, দুইটা ওই একইভাবে ওই যে ডিগ্রি প্রদান করেছে সেই আদালত অথবা আপিল আদালতে যদি ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য স্থগিত রাখার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যথেষ্ট কারণ আছে, যার যদি নগদ টাকা সংক্রান্ত হয় বা অর্থ সংক্রান্ত মোকদ্দমা হয়, যে আমি কি দিয়ে দেবো স্যার, ডিগ্রিটাকে জারি করার প্রয়োজন নাই, অথবা স্যার এমন একটা মৌসুম চলছে, সম্পত্তিটা তাকে আমি দিয়ে দেব, হ্যাঁ, কিন্তু আমাকে একটা মাস সময় দেওয়া হোক। এই যে সাফিসিয়েন্ট কজ যদি আপনি দেখেন, যেটাকে আমরা বলছি যথেষ্ট কারণ দেখাতে পারলেও অনেক সময় ডিগ্রি প্রদানকারী আদালত মানবিক হয়ে অনেক সময় ডিগ্রিটাকে স্থগিত রাখতে পারে। এই ডিগ্রি স্থগিত রাখতে পারে কিন্তু দুইটা কোড, যে কথাই বলেছি, ওই যে 5 নাম্বার 41 নাম্বার আদেশে 5 নাম্বার বিধি যে অবস্থা, ঠিক একই অবস্থা হচ্ছে 26 নাম্বার বিধি, অর্থাৎ